This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. এক একটা দিন না এরকম হয় জানেন তো, হঠাৎ করে মনের মধ্যে কবিতার দু চারটে লাইন কীরকম বারবার ঘুরে 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 আসতে থাকে। আজকে যেরকম হচ্ছিল, খালি মনে হচ্ছিল ওই যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না। এটাই আমাদের বোধহয় আজকের দিনের জন্য একদম থিম সং। আমরা যা পাই তাতে সব সময় মন ভরে না। আমরা কিছুতেই ভাবতে পারি না যে নেই মামার থেকে কানা মামা ভালো। নইলে এরকম এই যে মুখ্যমন্ত্রী এরকম একটা বিশেষ দিন, মানে অ্যালেন পার্কে গিয়ে বড়দিনের উৎসব, সেই জন্য একটা বড় ঘোষণা করা দরকার। সে তো ঘোষণা করলেন 4% মহার্ঘ ভাতা, মানে সেই গানের মতো আরও এক কিস্তি মহার্ঘ ভাতা। তো সেটা তো ঘোষণা করলেন তিনি। কিন্তু তারপরেও দেখুন দু দলের মধ্যে দুরকম মনোভাব দেখতে পাচ্ছি। যারা ওই যাহা পাই তাহা চাই না, মানে যারা আন্দোলনকারী, তাদের দাবি তারা তো অনেক বেশি চেয়েছিলেন, তার বদলে যেটা পেলেন এটা তো চাননি। ওই জন্য নাকি তারা প্রত্যাখ্যান করছেন। মাত্র 4%। তাদের কাছে পার্থক্যটা অনেক, বাকিটা অনেক। আজ নগদ কাল বাকি, এরকম যারা বলেন আর কি, সেরকম ব্যাপার আর কি, যে আজকে নগদে পুরোটা দিন তারপর বাকিটা শুনবো, এরকম ব্যাপার। কিন্তু দেখুন এই যে এতগুলো টাকা এইরকম একটা সময়ে মুখ্যমন্ত্রী তাদের দিলেন, এটা কিছুতেই তাদের পছন্দ হলো না ওই ডিএ আন্দোলনকারীদের। তার বদলে আবার ঠিক করে ফেলেছেন যে আন্দোলনে বসবেন। এটা না, এটা কি ঠিক হলো? মানে ওই বললাম না, এটা অবশ্য কারুর কাছে, এদের বাদ দিয়েও তো একদল লোক রয়েছেন যারা ওই মন আগেই ভরে আছে, যাদের একটুও বাড়তি মনে হচ্ছিল না যে অনেক বাকি আছে, এতে আর চলবে না, এরকম তো মনে হচ্ছিল না। মানে যারা আন্দোলন করছেন না তাদের নিশ্চয়ই এটাই মানসিকতা ছিল। ফলে তাদের কাছে এটা তো পড়ে পাওয়া 14 আনা, আরও 4%। সুতরাং তারা নিশ্চয়ই খুব খুশি। আজকে কেউ খুশি আর কেউ খুশি না, তা হবে না তা হবে না এটা তো বলা যাবে না, কারণ এটা তো এমন একটা ক্ষেত্র যেখানে এই দুটো জিনিস থাকবেই। এই বিষয়গুলো আছে বলেই না ওই যারা আন্দোলন করছেন না, বহু ওই সরকারি যে কর্মচারী, যারা তৃণমূলের ইউনিয়নের সদস্য বা যারা পুলিশ, এরা নিশ্চয়ই খুশি। এদের মনে নিশ্চয়ই কোনো প্রত্যাশা ছিল না, নিশ্চয়ই রাজ্য ডিএ না দিলেও এদের কিছু আসে না বলেই তো এই সব রাজ্য সরকারি কর্মীরা ওই সংগ্রামী যৌথ মঞ্চের মতো আন্দোলন করছেন না। ডিএ নিয়ে আপত্তি থাকলে তো আন্দোলন করতেন। এবার তা যখন করেননি তখন ধরে নিতেই হবে যে তারা আজকে মেঘ না চাইতেই জল পেয়ে গেলেন, আর বড়দিনের উৎসবের আগে বড় একটা উপহার পেয়ে গেলেন। এবার নিশ্চয়ই তাদের বেশ ভালো লাগবে। কিন্তু বাকিরা, তাদের তো মনে হচ্ছে ওই খালি বসতে দিলে শুতে চায়ের মতো অবস্থা, কিচ্ছু পাচ্ছিলেন না। তার বদলে 4%, আগের 6, এবারের 4, সব মিলিয়ে 10% এবার ডিএ দেবে রাজ্য। হ্যাঁ, কেন্দ্রের সঙ্গে যে ডিএর ফারাক সেটা তো কমে এলো, 36% তো হয়ে গেল এখন। হয়তো আগে আরও বেশি ছিল। এবার ভাবুন তো, বিন্দু বিন্দু করেই তো সিন্ধু হয়। এরকম ছোট্ট পায়ে চলতে রাজ্য সরকার হয়তো একটা সময় ওই ডিএ দেওয়ার ক্ষেত্রে কেন্দ্রকে ছাপিয়ে যাবে। কে বলতে পারে, কে কাল দেখেছে বলুন তো? তা না, এই খালি আপনাদের এই এত বায়নাক্কায় হয় নাকি? এরকম একটা সময় যখন কোনো কিছুতে টাকা পয়সা দেওয়া যাচ্ছে না, 100 দিনের কাজে এত লোক টাকা পয়সা পাচ্ছেন না, তখন মুখ্যমন্ত্রী কোথায় ওই রাজ্য ছেড়ে দিল্লিতে গিয়ে আন্দোলনে বসছেন, দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রীর সাথে দেখা করছেন। সেগুলো তো সবই তো ওই কিছু টাকা পয়সা নিয়ে আসতে পারবেন বলে। সেখানে যে এতগুলো টাকা দিলেন সেটার কোনো মানে নেই, কোনো মূল্য নেই। এটাকে তো যদি কেউ ওরকমভাবে এখনও বড় করে দেখেন যে আরে আমাদের আসলে প্রাপ্য অনেকটা ছিল, পুরো প্রাপ্যটা দিতে হবে, নইলে এটাকে প্রত্যাখ্যান করব, তাহলে মুখ্যমন্ত্রীর মনে লাগবে না বলুন তো? তিনি তো মনে করিয়ে দিয়েছেন যে এই যেগুলো দিলাম এটা কিন্তু অপশনাল, মানে এটা আমাদের না দিলেও চলতো, আমরা পে কমিশন করি। এটা তো কেন্দ্র করে না, কেন্দ্র ডিএ দেয়, আমরা পে কমিশন করি। ফলে এটাকে আবার প্রাপ্য বলে মনে করে বসবেন না, এটাও কিন্তু মুখ্যমন্ত্রী মনে করিয়ে দিয়েছেন। তার মানে এটা তাদের প্রাপ্য না,
এটা তাদের মাথায় থাকা উচিত। মুশকিল হচ্ছে মাথায় কি তারা নেবেন? কোথাও গিয়ে তো এটা তাদের ন্যায্য পাওনা বলে তারা মনে করেন। আর আজকে আমাদের রাজ্যে না এই হয়েছে মহা সমস্যা, জানেন তো। যাদেরই ন্যায্য পাওনা আছে, যারাই মনে করছেন যে তাদের ন্যায্য পাওনাটা মার যাচ্ছে, তারা তো আন্দোলনে বসে যাচ্ছেন, কিছুতেই লড়াই ছাড়ছেন না। আচ্ছা, এইরকম আন্দোলনের চাপ এড়াতেই কি মানে ওই কালকে তো আবার নবান্নের সামনে বসার কথা এই আন্দোলনকারীদের, সেই আন্দোলনের চাপেই কি ওই কোনো রকম অপশনাল এই 4% সেটা ঘোষণা করা হলো? আজকে আমি অ্যানাউন্স করছি বড়দিনের এই শুভ প্রোগ্রামে দ্যাট অ্যানাদার ইনস্টলমেন্ট অফ 4% DA from 1st January 24 to around 14 lakhs গভর্নমেন্ট এমপ্লয়িজ সবাই কিন্তু এটা পাবে। যদিও আমাদের পে কমিশন আছে, এটা আমরা এক্সট্রা দিই, সুতরাং আমাদের কাছে এটা ম্যান্ডেটরি নয়, ইটস অপশান। তার সত্ত্বেও আমরা দিয়ে যাই, কারণ আমাদের কর্মচারীরা দিনরাত পরিশ্রম করে, তাই তাদের ভালো ভেবেই আরও 4% DA বাড়ানো হলো। এটা 1 জানুয়ারি থেকে কার্যকরী হবে। নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার গিফট টু আমার সমস্ত এমপ্লয়িজ। দেখলেন তো, এত আন্দোলন করার পরেও, এত বারবার বলা সত্ত্বেও যে মুখ্যমন্ত্রী বা এই সরকার বিমাতৃসুলভ আচরণ করছে এই সরকারি কর্মচারীদের সঙ্গে, তাদের ন্যায্য প্রাপ্য দিচ্ছে না, এই সমস্ত কড়া কথা বলার পরেও মুখ্যমন্ত্রী তো বললেন কি না যে এটা হ্যাপি নিউ ইয়ার গিফট, নিউ ইয়ারে দেবেন, 1 জানুয়ারির থেকে কাজ শুরু, এটা টাকাগুলো সব ওই 1 জানুয়ারির থেকেই বাড়বে, ফলে এটা হ্যাপি নিউ ইয়ার গিফট। এবং সেটা খেয়াল করে দেখুন, বারবার বলেছেন সবার জন্যে, আমার সব সরকারি কর্মচারীর জন্য, মানে যারা আন্দোলন করছেন তাদের জন্য, আর যারা আন্দোলন করছেন না তারা তো ধরেই নিচ্ছি যে তারা মুখ্যমন্ত্রীর জন্য নিবেদিত প্রাণ, এই সরকারের জন্য নিবেদিত প্রাণ, তাদের খুব একটা চাহিদা নেই। কিন্তু যারা চাহিদা আছে, যারা এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করছেন, তাদেরকেও এই এতটা মনে রেখে ওই ঘোষণা করা, তার মানে কোথাও তো এটা তো মানতে হবে যে কতটা মহানুভবতা, কতটা সাম্যবাদী একটা মানসিকতা থাকলে এইভাবে দুটো পক্ষকেই একভাবে দেখা যায়। দেখুন, ক্রিকেটের একটা অঙ্ক বা একটা জিনিস সবাই আপনারা জানেন, রেগুলার যারা এরকম মোটামুটি লিমিটেড ওভার টিকেট দেখেন, তারা সারাক্ষণ হিসেব করেন রিকোয়ার্ড রান রেট, ওই কত বলে কত রান করতে হবে। আর মাঝে মধ্যে দেখা যায় যে 2-4টে 4 মারলে রান রেট মানে বিশাল বেড়ে গেলে তখন ওই 1-2 4 মারলে রান রেটের খুব একটা কিছু আসে যায় না, অনেকগুলো 4-6 মারতে হয়। এখন এই সরকারের দেওয়া এই ডিএ আর কেন্দ্রীয় সরকারের দেওয়া ডিএ, এই দুটোর ফারাক কেমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে না, যে কোথাও গিয়ে এরকম মাঝে মধ্যে একটা 4 মারলে এই যেরকম 4% দেবেন, খুব একটা ফারাক কিছু আসে না। আগে একটা 6 মেরেছিলেন, এবার মানে 2 ধাপে, তাও আবার 3 দুটো, এবার আবার একটা 4 হলো, সব মিলিয়ে 10 হলো। ফারাকটা এমন, রান রেট বদলালো না। রান রেট যেহেতু বদলায়নি, তাই ওইখানে বসে বসে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ওই ফেব্রুয়ারিতে যখন এই নতুন বর্ধিত টাকাটা তারা হাতে পাবেন, এই 10% ডিএটা হাতে পাবেন, তখন তো ফারাকটা কমে দাঁড়াবে 36%। এত ফারাক নিয়ে তাহলে কি আর সন্তুষ্ট থাকা যায়? ডিএ আন্দোলনকারীরা ওই রান রেট, রিকোয়ার্ড রান রেট, সেটা দেখে তার ফলে কিছুতেই সন্তুষ্ট হতে পারছে না। যা বাজার দর, তাতে সন্তুষ্ট হওয়ার কথা কি যে সরকারি কর্মীর বেসিক 50,000 টাকা, কেন্দ্রের সাথে ডিএর ফারাকের ফলে তিনি অন্তত মানে তিনি কেন্দ্রীয় সরকারি যদি কর্মচারী হতেন অন্তত 18,000 টাকা বেশি পেতেন, এখানে 18,000 টাকা কম পাবেন। 18,000 টাকা কম নাকি? কে নিজের 1 পয়সা কেউ ছাড়ে না। ওই তো দেখলেন নেতারা, তারা কিভাবে যাবতীয় নিজেদের প্রাপ্য গণ্ডা যেরকমভাবেই প্রাপ্য হোক না কেন, সেগুলো সব গুছিয়ে নিয়ে এই এক একজনের ওই কত কোটি টাকার সব দেখলাম, কালকে অরণ্য ভবন থেকে পাওয়া গেছে জ্যোতিপ্রিয় মল্লিকের কত কোটি টাকার নাকি ফিক্সড ডিপোজিট, তারপর LIC, হ্যান ত্যান, এই সমস্ত কাগজপত্রগুলো সব পাওয়া গেছে। এই টাকাগুলো তো রোজগার করতে হচ্ছে, নিজেদের প্রাপ্যটা কড়াই গণ্ডায় বুঝে নিতে হয়েছে, তাই জন্যই তো এই টাকাগুলো ওখানে গেছে। সেখানে এই লোকগুলোর এই তো কটা টাকা, সেটা তাদের গায়ে লাগবে না?
তাই তাদের কাছে যতটা হয়তো নেতা টেতাদের কাছে যে টাকাটা হয়তো টাকাই না, খোলামকুচি ব্যাঙের আদুলি আর কি, সেই ব্যাঙের আদুলি জিনিসটা আবার সত্যি সত্যি আমাদের কাছে তো বিরাট বড় না, সাধারণ মানুষের কাছে। তাই আমাদের আর কি ওই ফারাকটা বাকি থাকলে বড্ড গায়ে লাগে, সেটাই আন্দোলনকারীদের দেখে বুঝতে পারছি। এইটা হচ্ছে সাধারণ মানুষের মানসিকতা, নিজেদের প্রাপ্য লোকে নিয়ে যাবে পেছন দিয়ে, সেটা আমরা বহু সময় হয়তো ছেড়ে দিই, কিন্তু যখন প্রাপ্যটা দেখি যে বারবার বঞ্চিত হচ্ছি কোনো না কোনো জায়গায়, একটা সময় ওই আসলে এই 40% 46% এই ফারাক হওয়া অবধি তো ওয়েট করেছিলেন তারা, তাই না? এতটা সহ্য করেছেন, তাই জন্যই এখন আন্দোলনটা জোরদার হচ্ছে। তাই আবার আগামীকাল ওই নবান্নের সামনে ডিএ আন্দোলনকারীদের ধর্নাটা বসবে। এই ধর্নাটারও ইন্টারেস্টিং ব্যাপার, ধর্নার অনুমতি পুলিশ দেয়নি। পুলিশ বলেছে যে এরকম জায়গায়, সমস্ত জায়গা তো বিশেষ নিরাপত্তার জোন, বিশেষ সিকিউরিটি জোন, এখানে তো ধর্নার অনুমতি দেওয়া যায় না। মুশকিল হচ্ছে বাঙালি তো এখন হাইকোর্ট চিনে গেছে, যা হচ্ছে সব হাইকোর্টে যাচ্ছে। আজকেও সেখানে হাইকোর্ট থেকে কি বক্তব্য এসছে যে রেড রোডে ধর্না চলতে পারলে নবান্নের সামনে ধর্নায় কিসের অসুবিধে। আরও বলেছে যদি ওই একদম যেখানটায় কারফিউ জোন প্রায় বলা চলে আর কি, সিকিউরড জোন, সেইখানে বসে যদি ধর্না চলতে পারে এখানে অসুবিধে কি? এবার এই সিকিউরড জোনটা কোনটা তা খেয়াল করে দেখতে হবে। রেড রোড তো আছেই, আরও ধরুন রাজভবনের সামনেও তো আমরা ধর্না বসতে দেখেছি। এই সমস্ত জায়গাগুলোর কথাই হয়তো মাথায় ছিল বিচারপতি, সেটাই হয়তো বোঝানোর চেষ্টা করেছেন। এবার সংগ্রামী যৌথ মঞ্চ বলেছে মুখ্যমন্ত্রী যতই 4% বাড়তি দিয়ে দিন, যেমন ধর্না তেমনি রবে, ধর্না উঠবে না। রুটির টুকরো ছুঁড়ে দিয়ে মালিক যেমন মানে স্বস্তির ঢেকুর তোলেন, সেভাবেই দেখছি। আমরা কারুর মানে পোষা গোলাম নই, কারুর কৃতদাসও নই যে কারো দয়া ভিক্ষার উপর নির্ভর করতে হবে। সরকারি কর্মচারীরা তাদের অধিকার চাইছেন, আমাদের অধিকারের যে বকেয়া তার পরিমাণ 40%। যতক্ষণ না সমস্ত দাবি পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। ফেস রক্ষার জন্য এখন এসব করছে। ভোট আসছে সামনে, যেহেতু লোকসভা ভোট, তো ফারাক তো এখনো প্রায় অনেকটাই থেকে গেল। 4% দিয়ে কী হবে? কেন্দ্রের সমান করে দিতে হবে। তো এই সরকার যতদিন থাকবে ওই কর্মচারীরা বঞ্চিতই হচ্ছে, আর কেন্দ্রীয় হারে সম কাজে সমবেতন। তো আমাদের রাজ্য সরকার কেন দিতে পারবে না? তারা ডিএ নিয়ে আন্দোলন করছেন, তারা সম্পূর্ণভাবে সরকার বিরোধী এবং তারা কংগ্রেস, সিপিএম, বিজেপি, আইএসএফ এদের জন্য দোকান খুলে রাখছে, মঞ্চ খুলে রাখছে। ঠিকই বলেছেন, নিশ্চয়ই এরা সরকার বিরোধী। এই সরকারের এরকম অবস্থা, নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা, মুখ্যমন্ত্রীকে টাকা আদায় করতে দিল্লি যেতে হচ্ছে, তারপরেও এই আন্দোলনের কোনো মানে আছে? অথচ দেখুন তাদের কথাবার্তাগুলো শুনে তো মনে হচ্ছে যে তাদের চাপে রাজ্য সরকার কিছুটা নমনীয় হয়েছে। আর যদি তাদের চাপে কিছুটা নমনীয় হয়, রাজ্য সরকার তো আফটার অল, তাদের খানিকটা নমনীয় হওয়া, হাত গোলে কিছু বেরোনো, সেটা তো অনেক। সেটাতে অন্তত খানিকটা নিশ্চিন্ত থাকা উচিত, খানিকটা সন্তুষ্ট থাকা উচিত। যেহেতু তারা কি মনে করলেন যেটা কোথাও গিয়ে তাদের ওই ওরা অবশ্য কী সব বলছিলেন, টুকরো ছুঁড়ে দেওয়া, এটা কি আসলে তারা ঘুষ বলে মনে করছেন? যে আপাতত খানিকটা দিয়ে ছেলে ভোলানো ব্যাপার, মুখের সামনে একটুখানি ধরা হলো যে একটু নিলেই হবে, পরে তারপর ঠান্ডা হলে আরও দেবো, এবার চুপ করে যাও, আর চেয়েও না, যেরকম বলে আর কি, সামনে একটা ঝুনঝুনি নেড়ে দিল, এরকম ব্যাপার আর কি, বা হাতে একটা ঝুনঝুনি দিয়ে দিল, পুরোনো ঝুনঝুনি, একটু এখন কান্না থামাও, আর বেশি কাঁদবে না। তারা কি মনে করছেন যে এইভাবেই তাদের ছেলে ভোলানো হচ্ছে? তারা যে ছেলে ভোলানো পর্যায়টা, বয়সটা পেরিয়ে এসছেন, এটা বোঝাতেই বোঝায় তারা ওই জায়গাটা, আমার ধারণা ওই জায়গাতেই আন্দোলনকারীদের সবচেয়ে মনে লেগেছে যে তাদের ছেলে মানুষ মনে করা হচ্ছে। তারা তো ছেলে মানুষ নন, তারা সরকারি কর্মচারী। সেই জন্যই তারা ওই নবান্নের সামনে ধর্না, যখন কোর্ট একবার অনুমতি দিয়ে দিয়েছে, তাই ধর্না দেবেন বলেই ঠিক করে ফেলেছে। বিরোধীরা কিন্তু এরপরেও বলছেন যে রাজ্য সরকারি কর্মচারীরা বঞ্চিত, এটা নাকি আই ওয়াশ। এই কথাগুলো
চলছে কিন্তু জানেন তো, এটা সত্যি যে তৃণমূল সরকারের আমলে এই প্রথম 1 বছরে 7% ডিএ ঘোষণা করা হলো, 3 আর তারপর 4, ওই 6টা তো দুটো ধাপে এসছে 3-3। তো দেখুন এগুলো আন্দোলনের চাপ নাকি ভোটের প্রভাব সেটা বলতে পারবো না, যে যা ভেবে সন্তুষ্ট থাকে। বিরোধীরা দেখবেন ভোট আসছে বলে, আর আন্দোলনকারীরা ভাববেন তারা আন্দোলন করেছেন ভেবে। কিন্তু যাই হোক এসছে আর কি, এই দুটোর যোগফলেই হোক বা আলাদা আলাদাভাবে হোক, কোনো একটা কারণে এসছে। তবে এইটুকুনি বলতে পারি যে ডিএ মামলার এর পরের শুনানিতে রাজ্য সরকার কিন্তু বলতে তো পারবেই যে ডিএ হকের পাওনা না হওয়া সত্ত্বেও তারা ডিএ দিচ্ছেন। তৃণমূলের নেতারা বলতে পারবেন রাজ্যের টাকা পয়সার টানাটানি থাকা সত্ত্বেও মুখ্যমন্ত্রী এতটা মহানুভব বাড়তি দিয়ে দিচ্ছেন। কত কষ্ট বলুন তো। নেতারা আসলে জানেন তো যে তারা যা বোঝাবেন জনতা ঠিক বুঝে যাবে, কোনো না কোনো সময় তো বুঝবে। কিছু লোক বুঝবে না হয়তো, কিছু লোক কখনোই বোঝে না, সুতরাং তাদের কথা ভেবে লাভ নেই। এটা ভেবেই বোধহয় ওই রাজ্য সরকারি কর্মচারীদের কথাটা ভাবা বন্ধ করে দিয়েছেন। আর সত্যি কথা বলতে কি, এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মচারীদের যে সংখ্যা, সেটার থেকে ওই কোথাও গিয়ে 100 দিনের কাজের টাকা দেওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ তাতে যে মানুষজনের উপকার হবে, যে মানুষজনের কৃতজ্ঞতার পারতটা বাড়বে, সেই মানুষজনের সংখ্যাটা তো বিরাট, এবং তারাও তো ভোটার। এবার ভোটারদের তুল্যমূল্য বিচারে এই রাজ্য সরকারি কর্মচারীরা বোধহয় একটু তখন কম্পিটিশানে হেরেই যাবেন। একটা মানে সবাইকে একজোট করলেও হয়তো দেখা যাবে এরা ওই একটা কোনো কেন্দ্রে, একটা লোকসভা কেন্দ্রে ডিসাইডিং ফ্যাক্টর হয়তো হবেন না। সুতরাং তার মধ্যে আবার অনেকে আন্দোলনও করছেন না। সুতরাং আর এদের কথা ভেবে কি হবে, এই যেটুকুনি দেওয়া হচ্ছে তাতেই সন্তুষ্ট থাকা উচিত। এসব কথাগুলো যখন এসেই গেল তখন বলি যে আগামীকাল কিন্তু মানে এরকম দিয়ে সন্তুষ্ট করার বিষয়টা, এটা কিন্তু এই মুহূর্তে একটা ট্র্যাডিশান হয়ে গেছে জানেন তো। এখন এটা একটা নতুন স্ট্র্যাটেজি বলতে পারেন, স্টাইল বলতে পারেন, এরকম একটা কিছু চলছে। এখানে যেমন কিছুটা দিয়ে আপাতত সন্তুষ্ট থাকো, মুখ বন্ধ রাখো, এরকম বলা হলো বাচ্চাদের ছেলে বলানো আর কি। ঠিক সেরকমই আগামীকাল ওই শিক্ষামন্ত্রীর সঙ্গে আবার এসএসসির আন্দোলনকারীদের বৈঠক হওয়ার কথা। বৈঠক তো করছেন, বৈঠক করা হচ্ছে। সুতরাং আন্দোলনগুলো এখন ভুলে থাকা উচিত। এর আগের দিন 11 তারিখ যখন ব্রাত্য বসু বৈঠক করেছিলেন এই চাকরি প্রার্থীদের সঙ্গে, তখনও কিন্তু ওটাই বলেছিলেন যে ওদের এবার একটু আন্দোলনটা তুলে নেওয়া উচিত। শুধু এরকম রোদ জল বৃষ্টিতে চেষ্টা তো হচ্ছে, সরকার চেষ্টা করছেন। যখন শিক্ষামন্ত্রী কথা বলছেন, আন্দোলন করাটা অধিকার, তারা নিশ্চয়ই করতে পারেন, কিন্তু এই সময় আর করা উচিত না আর কি। কারণ তারা তো উদ্যোগী হয়েছে, তো বলেছিলেন যে আলোর রেখা দেখা যাচ্ছে। একা ব্রাত্য বসু নন, এসএসসির চাকরি প্রার্থীদের আলোর রেখা সেটা তো ওই তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষও দেখিয়েছিলেন। সেই আলোর রেখা ধরেই এই যারা চাকরি প্রার্থী তারা ফের আসছেন কালকে ওই শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করতে। আশার আলো তো ছিলই। মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম থেকেই এই ছেলে মেয়েদের সঙ্গে ছিলেন। আশা করছি যে এই আইনি জটিলতা সত্ত্বর কেটে যাবে, এবং আমি আগেও যা বলেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি দিতে পারেন, মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি দেবেন। আশা করছি যে এই জট আমরা দ্রুত কাটিয়ে নিতে পারবো। আগামী 22 তারিখ আরেক প্রস্থ আলোচনা আছে। আমরা আশাবাদী জটটা খুলতে চলেছে, কিন্তু যারা এতদিন ধরে আন্দোলন করেছেন, আমি তাদেরকে আন্দোলন তুলে নেওয়ার কোনো অনুরোধ করিনি। আমরা চাইছি জটটা যাতে খোলে এবং হাসি মুখে তারা বাড়ি ফিরতে পারে। বলেননি, তুলে নিতে বলেননি, ঠিক, কিন্তু তুলে নেওয়ার হাসি মুখে বাড়ি ফিরে গেলে কে আর মানে ধর্নাতলায় বসে থাকে বলুন? ধর্নাতলার থেকেই তো হাসি মুখে বাড়ি ফিরে যাবেন। ন্যাচারালি নর্মালি ধর্নাতলাটা ফাঁকা হয়ে যাবে, এটাই বোধহয় কুণাল ঘোষ বোঝাতে চেয়েছিলেন। এবং সত্যি কথা বলতে কি, আমাদের চোখের পাওয়ার আর এই নেতাদের চোখের পাওয়ার না একদম আলাদা, জানেন তো। ওনারা কত দূর থেকে আলোর রেখা দেখতে পান, আমরা সেগুলো টেলিস্কোপ লাগিয়েও সবসময় দেখতে পাই না আর কি। এবার একসঙ্গে যখন শিক্ষামন্ত্রী আবার শাসক দলের রাজ্য সম্পাদক দুজনেই আলো দেখছেন, সেটা আশার আলো, সে আলোর তো জোরালো হওয়ারই কথা, চোখ ধাঁধিয়ে যাওয়ার কথা। কিন্তু মুশকিল হচ্ছে কি জানেন তো, ওই আমাদের পাওয়ারটা এমন গোলমেলে যে 1 সপ্তাহ কেটে যাওয়ার পরেও আলোটা
কেউ খুব বেশি করে দেখতে পাচ্ছে না। অথচ দেখুন 1 সপ্তাহ কেটে গেছে, সূর্য যখন প্রথম ওঠে একটু প্রথমে লাল লাল হয় আর কি 4-5টা, তারপর যত সময় যায় মাঝ আকাশে ওঠে তো গন গন করে, মানে বেশি করে আলো দেখা যায়। কিন্তু 7 দিনেও এই আশার আলোটা আর ফুটলো না ভালো করে, এটাই তো মনে হচ্ছে নাকি এখনও আলোর রেখা আছে, আলোর রেখাই আছে। আজকে হয়তো কেউ প্রশ্ন করে উঠতে পারেন, জানেন তো, আলো কি ক্রমে আসিতেছে নাকি আলো কমে আসিতেছে? এই উত্তরটাই খুঁজবো। আর দেখুন, মুখ্যমন্ত্রী যে শিক্ষামন্ত্রী বললেন মুখ্যমন্ত্রীই পারেন চাকরি দিতে, তিনিই চাকরি দেবেন, এটা যদি পুরোটারই দায় এবং দায়িত্ব মুখ্যমন্ত্রীরই হয়, তাহলে চাকরি না দেওয়ার দায়িত্বটা কার সেটাও খুঁজবো। সেটা কেন অন্য লোকের হবে সেই প্রশ্নটার জবাবও খুঁজবো। আর সেই কথাগুলো তাই জন্য বলে ফেলবো যে কথাগুলো আজ না বললেই নয়। আবার একটা গল্প বলি, গল্প না, গল্প হলেও সত্যি আর কি, গল্পের মতো করেই সত্যি ঘটনাটা বলে ফেলি। মধ্যপ্রদেশের ধার জেলার ঘটনা, জানেন তো, পাডলিয়া বলে একটা গ্রামের মানুষ একটা পাথরকে কুলো দেবতা ভেবে পুজো করছিলেন। গোটা গ্রামে এটা নাকি একদম গ্রামের নিজস্ব দেবতা। চাষ করতে গিয়ে এই পাথরের খোঁজ পেয়েছিলেন গ্রামবাসীরা, আর সেই থেকেই পুজো আচ্চা চলছিল। কখনো নারকোল দেওয়া হতো, কখনো ছাগল চড়ানো হতো নৈবেদ্য হিসেবে। নামও দিয়েছিলেন গ্রামবাসীরা কাকদ ভৈরব, ভিলাদ বাবা। কিছুদিন আগে একদল বিশেষজ্ঞ গ্রামে আসার পর কি জানা গেল জানেন? ওই পাথর আসলে ফসিল হয়ে যাওয়া ডাইনোসরের ডিম। কি শিখলেন এর থেকে? মানুষ যেন তেন প্রকারে সব কিছুর মধ্যেই ঈশ্বরকে খোঁজে, পেয়েও যায় মানুষ নিজের মতো করে, সে জিনিসটা যাই হোক না কেন। দেখুন, চাষের কাজ করতে গিয়ে মাটি খোঁড়ার পর কেউ ওই পাথরটা পেয়েছিলেন, সেই বছর হয়তো ভালো চাষ হয়েছিল, ব্যাস সেই পাথরই ভগবান হয়ে গেছেন। মানুষের বিশ্বাসটাই আসল। কিন্তু দেখুন কি হয়েছে, কার থেকে হয়েছে, কার কি ক্ষমতা, এইগুলো নিয়ে আলোচনাটা একদম নিষ্প্রয়োজন। এগুলো নিজের নিজের জায়গায় আছে, নিজের নিজের বিশ্বাসের জায়গায় আছে, কিন্তু বিশ্বাসটা সাধারণ মানুষের সেটা তো একই জায়গায় আছে। কখনো ঈশ্বর, কখনো আল্লাহ, কখনো গড, যে যেরকমভাবে দেখেন আর কি, কিন্তু আছেন। এটা তারা বিশ্বাস করতে চান যখন খারাপ পরিস্থিতিতে থাকেন। যত বেশি খারাপ পরিস্থিতি তত বেশি ঈশ্বরের খোঁজ। এই যেরকম 2016 সালের SLST চাকরি প্রার্থীরা, ঘর পোড়া গরুর কোনো উদাহরণ যদি কেউ খোঁজে তাহলে এই SLST চাকরি প্রার্থীদের কথা, মানে উদাহরণ কি যদি বলেন, পরীক্ষায় প্রশ্ন আসে যে এটা হচ্ছে ঘর পোড়া গরুর উদাহরণ দাও, তাহলে এক কথায় লিখে দিতে পারেন SLST চাকরি প্রার্থী, ব্যাস তাহলেই হয়ে যাবে। এই 9ই ডিসেম্বর SLST চাকরি প্রার্থীরা তাদের আন্দোলন 1000 দিন পার করলো। সেই দিনই তো মানে বিশেষ দিন, সুতরাং রম রম করে সবাই হাজির। সেই সভাতেই তো ধর্নার মাঝখানে হঠাৎ হাজির হয়েছিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি মধ্যস্থতাকারী হয়ে শিক্ষামন্ত্রীর সাথে চাকরি প্রার্থীদের বৈঠকের ব্যবস্থা করে দেন। হাতে কি সেদিন চাঁদ পেয়েছিলেন বঞ্চিত চাকরি প্রার্থীরা? নিশ্চিতভাবেই পেয়েছিলেন, জানেন তো। কুণাল ঘোষ আর ব্রাত্য বসুর মধ্যে তারা যদি সেই সময় ঈশ্বরকে খুঁজে থাকেন তাতেও অবাক হওয়ার কিছু থাকবে না। কিন্তু মুশকিল হচ্ছে ওই তার আগের তকমাটা, ঘর পোড়া গরু। তাহলে ওই গোটা বিষয়ের মধ্যে কেউ সিঁদুরে মেঘ কি দেখেছিলেন? কারণ এরকম একটা মিটিং তো ওরা 2022 সালের জুলাই মাসেও করে এসেছিলেন ওই SLSTর আন্দোলনকারীরা ওই শিক্ষামন্ত্রীর সঙ্গে। তখন তো তারা প্রতিশ্রুতি ছাড়া কিছু পাননি। এবার কি হবে? এবার প্রতিশ্রুতিটা পেয়ে গেছেন আর পরের বৈঠকের দিন পেয়েছেন। এবার সেই দিনটা হচ্ছে আগামীকাল। কালকে মুখোমুখি হওয়ার আগে ওই আবার বলছি, এবার তারা কি দেখতে পাচ্ছেন? সিঁদুরে মেঘ নাকি আশার আলো, যেটা গত 7 দিনে চওড়া হেডলাইট হয়নি? 11ই ডিসেম্বর থেকে 21শে ডিসেম্বর, এই 11 দিনে কি অগ্রগতি হলো?
সেটাই কাল শিক্ষা দপ্তরের জানানোর কথা, কিন্তু চাকরি প্রার্থীরা মনে হচ্ছে দেওয়াল লিখনটা পড়েই ফেলেছেন, জানেন তো। মনে হচ্ছে তারা বুঝে গেছেন যে অগ্রগতি এই সময়ের মধ্যে কিছু হয়নি, জগদ্দল পাথর তো এত সহজে নড়বে না, একটুও নড়েনি। তাদের চাকরির আশাটা এখন ওই ডায়নোসরের ডিমের মতোই ফসিল হতে বসেছে। আপনারা যারা না বললেই নয় রোজকার দর্শক, তাদের নিশ্চয়ই মনে আছে, জানেন তো, বৈঠকের পর আশার আলোর পাশাপাশি আমরা আলেয়া শব্দটা ব্যবহার করেছিলাম। আসলে তখন আমরা নিজেদের ওই ঘর পোড়া গরু এই সংজ্ঞাটার মানে অংশীদার বলে মনে করছিলাম, অনেক দেখেছি তো। তাই এই বিষয়গুলোর মধ্যে আলো আর আলেয়া দুটো পাশাপাশি কীরকম যেন চলতে দেখেছিলাম। আজ মনে হচ্ছে ওই বৈঠক নিয়ে, মানে এই বৈঠকগুলো নিয়ে এর চেয়ে যথার্থ শব্দ, যথার্থ উদাহরণ আর কিচ্ছু হয় না এদের ডেসক্রাইব করার জন্য। নেতারা বেকার তরুণ তরুণীদের আলো দেখালেন, ওরা আশার আলো ভেবে বাড়ি ফিরে গেলেন, কিন্তু দিনে দিনে কি দেখছেন যে ওই আলোটা আসলে আলেয়া হয়ে যাচ্ছে। মামলার যে অজুহাতটা দিনের পর দিন আমাদেরকে দেখানো হচ্ছে, এটা কিন্তু অজুহাত ছাড়া আর কিচ্ছু নেই। কারণ এই মামলার সাথে সরাসরি নিয়োগের কোনো সম্পর্ক নেই। আমাদেরকে বলা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী চাকরি চাইছেন, অভিষেক ব্যানার্জি চাকরি চাইছেন, শিক্ষামন্ত্রী চাকরি দিতে চাইছেন। আটকাচ্ছে এটা কে? কার জন্য আটকাচ্ছে? সবার সদিচ্ছা আছে, তাহলে চাকরিটা কেন হচ্ছে না? আমাদের 1000 দিন ফুটপাতে পড়ে থাকতে হচ্ছে কেন? আগামী 22 তারিখ আমরা ডেডলাইন চাইবো। এই 10 দিন বৈঠকের পরে আপনারা চাকরি প্রার্থীদের জন্য কী করলেন, কী সদর্থক ভূমিকা আমাদের জন্য নিলেন, সেটা কিন্তু এদিনকার আমরা জানতে যাবো। গত 14 তারিখের কথা, 14 তারিখ দেখে আমরা অত্যন্ত হতাশ যে 14 তারিখ দেখে 14 তারিখের ভূমিকা আমাদের খুবই খারাপ লেগেছে এবং কথার সাথে কাজের কোনো আমরা মিল দেখতে পাইনি। কি কাণ্ড বলুন তো, একটা বৈঠক করে আরেকটা বৈঠকের দিন ঠিক হয়ে গেল, এত বড় একটা সিদ্ধান্ত হয়ে গেল, তারপরে এত চট জলদি ওনার এই সমস্ত বেসিক প্রশ্নগুলো তুলে ফেলছেন যে সবারই যদি সদিচ্ছা আছে, সবাই যদি চাকরি দিতে চান এবং তারাই যদি চাকরি একমাত্র দিতে পারেন এটা বলা থাকে, তাহলে চাকরি দিতে আটকাচ্ছে কোথায়? এই সমস্ত প্রশ্ন এক্ষুনি করে কেউ, আরে পরে একটা মিটিং আছে, অন্তত অ্যাটলিস্ট আরেকটা বৈঠকের ডেট তো পাওয়া যেতে পারে, তা না এক্ষুনি চাকরি চাওয়ার, এটা কি আর ছোটোখাটো ব্যাপার নাকি? নেতাদের তো মনে হতেই পারে এত বড় জট এটা এত তাড়াতাড়ি খোলে নাকি? ছেলে মানুষ সব নেতারা এটা ভাবতেই পারেন, ভেবে খানিকটা অবাক হতেই পারেন যে চাকরি প্রার্থীরা, তাদের তো তারা ছেলে মানুষ ভাবেন না, চাকরি প্রার্থী যখন তখন নিশ্চয়ই সাবালক, তারা এরকম বাচ্চা ছেলেদের মতো এরকম অধৈর্য হচ্ছেন কেন? 1000 দিন বসে থাকতে পারলেন, আর একটু ধৈর্য ধরতে পারছেন না? নেতারা ভরসা রাখতে পারেন যে জনতা কিন্তু, মানে যেটা দেখে নেতারাও শিখে গেছেন, বুঝে গেছেন যে জনতা তাদের কিন্তু ধৈর্য অপরিসীম, তারা রীতিমতো ধৈর্য সহকারে তাদের সহ্য করে, অনেক দিন দীর্ঘদিন ধরে সহ্য করে। সেটা জানেন বলেই তো কুণাল ঘোষ আর ব্রাত্য বসু গত সপ্তাহে বেকার ছেলেপুলেগুলোকে স্বপ্নটা দেখিয়েছিলেন, বলেছিলেন যে কেটে যাবে, একটা সোনালি সময়ের আশার আলো আছে আর কি। নাট্যকার, অধ্যাপক, বুদ্ধিজীবী নেতা এবং অভিনেতা ব্রাত্য বসু তো বুঝিয়েছিলেন যে সুপ্রিম কোর্টে মামলা চলছে, একটা হিয়ারিং আছে, সেখানে কিছুটা একটা ভালো ঘটবে, তারপরেই ব্যাস বেকারত্বের রাহুগ্রাস থেকে বেরিয়ে আসবেন ওই চাকরি প্রার্থীরা। ওই সরু লাইনটা, সরু আসার রেখাটা, সেটা একদম ঝকঝকে আলোর একটা সরণি হয়ে যাবে, সেই সরণি বেয়ে তারা তো নিজেদের কাঙ্ক্ষিত সেই স্বপ্নের দুনিয়ায় প্রবেশ করবেন, টিচারি করতে যাবেন। কিন্তু মুশকিল হচ্ছে যে ঘন্টায় এই ঘটনাটা ঘটবে সেই শুনানির হলোটা কি? আমরা খোঁজ নিয়েছি, চাকরি প্রার্থীরাও খোঁজ নিয়েছেন, তারাও জানেন হিয়ারিং হয়নি। কেন হয়নি? ওই দিন যাতে শুনানি হয় তার জন্য সরকারের তরফে যে তৎপরতা দরকার ছিল সেটাই দেখানো হয়নি, ফলে ডেট পিছিয়েছে, মানে তারিখ পে তারিখ, নতুন তারিখ সেই জানুয়ারিতে। তাহলে নিশ্চিতভাবেই দেখলেন তো, এটাতে কি আর করার আছে? সরকার পক্ষ বলবেন এটা তো আদালতের ব্যাপার, আদালত তারা নতুন একটা ডেট দিয়েছেন, আমরাও আরেকটা নতুন ডেট দিচ্ছি নেক্সট মিটিংয়ে। তাহলে যে এই যে এত ঢাক ঢোল পিটিয়ে এত তৎপরতা দেখিয়ে বৈঠকটা হলো, এই তৎপরতা সুপ্রিম কোর্টে শিক্ষা দপ্তর দেখালো না কেন? এই রহস্যগুলো না, এটা সাধারণ মানুষের বোধগম্য হয় না, জানেন তো। এগুলো তো সোজা সবটা ব্যাপার, আর এটা রহস্যভেদ নর্মাল করছে ভগবানও করতে পারবেন কিন্তু সন্দেহ। কারণ মুশকিল হচ্ছে ঈশ্বর সবসময় তো সাধারণ মানুষের মতো সাধারণ মানুষের ভালোর জন্য চিন্তাভাবনা করে, কিন্তু নেতাদের তো অনেক কিছু মাথায় রেখে হিসেব নিকেশ করে কিছুটা ছেড়ে কিছুটা হাতে রেখে তারপর তাদের সব কিছু বলতে হয়।
সব কিছু করতে হয়। আর এটা মাথায় রাখতে হয়, সব প্রবলেমস যদি ঝটপট সলভই হয়ে যাবে, নেতার আর দরকার কি? সবাই ঈশ্বর তাকেই তো ভরসা করে বসে থাকবেন, তাই না? মুশকিল হচ্ছে নেতারা তো চান আমাদের ঈশ্বর তারাই থাকবেন। এই দুয়ের কনফ্লিক্টেই আসলে আমরা সাধারণ মানুষ ঝুলে থাকি। মামলাটা ওঠেনি, কিন্তু বৈঠকে বসবো, ওরা কি বলতে চান, বৈঠকটা পিছুতে চেয়েছিলাম ওই জন্যে। কিন্তু কুণাল এবং আরও অন্যান্যরা বললেন যে কালকে আরেক দফা বসতে, ওদের দিক থেকে কিছু প্রস্তাব আমাদের কাছে আছে, সেটাখানে শুনে দেখি কালকে কি বলেন ওরা। দু একটি ভুল বা অন্যায় তো হয়েছিলই, তার তদন্ত এবং দোষীদের শাস্তি সেটা একটা আলাদা পার্ট। কিন্তু কিছু লোক এবং বিরোধীরা তারা রাজনীতির জন্য শুধু ওই অংশটা নিয়েই জট পাকাতে চাইছে। যারা কর্মপ্রার্থী তাদের কথাটা কেউ ভাবছে না, তাদের কথা কিন্তু মমতা ব্যানার্জি ভাবছেন। লোকসভা নির্বাচনের আগে তারা এই আন্দোলন যাতে কখনোই তেরে ফুরে না উঠতে পারে তার জন্য তারা প্রলেপ লাগাচ্ছেন। লোকসভা নির্বাচনের পরে চাকরি প্রার্থীরা দেখবেন তারা শূন্য থালা নিয়েই বসে আছে, শূন্য হাতে বসে আছে। ব্রাত্য বসু বললেন কুণাল ঘোষ বলেছেন ওই চাকরি প্রার্থীদের কিছু বলার আছে, তাই তিনি কাল বৈঠকটা করছেন। মানে বৈঠকটা করার কি খুব একটা ইচ্ছে ছিল না তার, এরকমই তো মনে হচ্ছে। আর কুণাল ঘোষ বললেন যে তার ভুল বোঝানো হচ্ছে, বিরোধীরা মানে কিছু লোকজন, বিভিন্ন দলের নেতারা তারা ভুল বোঝাচ্ছেন। আসলে দুটো পার্ট আছে, এক্স্যাক্টলি তাই, দুটো পার্ট তো আছেই। একটা চাকরি প্রার্থীদের চাকরি পাওয়ার, আর আরেকটা যারা অন্যায় করেছেন, যারা এই চাকরিগুলো চুরি করেছেন, যারা বেআইনি পথে বা অন্যান্য মানে ওই ব্যতিক্রমী পথে আর কি, যেটা ব্রাত্য বসু যেগুলোকে ব্যতিক্রমী বলেন, সেই পথে তারা চাকরি পেয়েছেন, তাদের শাস্তির বিষয়টা। এটা তো আবার কুণাল ঘোষও বলে ফেললেন যে যারা বেআইনি করেছেন, যারা অন্যায় করে বেশ কিছু গণ্ডগোল হয়েছে, যারা এগুলো করেছেন, করে চাকরি টাকরি পেয়েছেন বা চাকরি দিয়েছেন অন্যায়ভাবে, এটা কিছু হয়েছে বলে দিলেন। কিন্তু শিক্ষামন্ত্রী এই জায়গাটা আমি শিওর কিছুতেই সহমত হবেন না। তিনি তো আগেই বলে দিয়েছেন ওরকম কিছু না, ওগুলো সব ব্যতিক্রমী। ব্যতিক্রম আর বেআইনি দুটো কি এক শব্দ নাকি? শব্দের মধ্যে একটা ফারাক থাকে, প্রত্যেকটা শব্দের মধ্যে মানের একটা ফারাক থাকে। এটা শিক্ষামন্ত্রী খুব ভালো জানেন, বাংলা নিয়ে অসাধারণ খেলা করতে পারেন তিনি। তাই জন্য তিনি ওই ব্যতিক্রমী শব্দটা উচ্চারণ করেছেন। এবং ব্যতিক্রম তো কোনো রুলকেই প্রমাণ করে দেয়, তাই না? ব্যতিক্রম থাকে বলেই তো এটা বোঝা যাচ্ছে যে বেআইনি কিছু হয়েছে বলেই তো এই যে কিছু লোক ঠিকভাবে চাকরি পান সেটা প্রমাণিত হয়। কিছু লোক, বেশি লোকই বেআইনিভাবে বা ব্যতিক্রমী পথে ব্যতিক্রম হয়ে গিয়ে চাকরি পেয়ে যান কিনা সেটা অবশ্য আমরা জানি না। কিন্তু মোদ্দা কথা হচ্ছে একটা খেয়াল করে দেখুন, ওই পোর্শনটা সবাই ভুলে থাকতে বলছেন। কারা কিভাবে এরকম বেআইনি করে বা কিছু গণ্ডগোল করে, অল্প দু চারটে গোলমাল করে কিছু লোককে চাকরি পাইয়ে দিয়েছেন। যারা পেয়েছেন তাদের মধ্যে অনেক সাধারণ মানুষ আছে, জানেন তো, অনেকে ঘর বাড়ি বিক্রি করে টাকা পয়সা দিয়ে চাকরিটা পেয়েছে, কারণ কিছু লোক ওই চাকরিগুলোকে নিলামে তুলে দিয়েছিল। তো যারা এই নিলামে তুলেছিলেন তাদের জন্যই তো এই যাদের চাকরি পাওয়ার কথা বলছেন, ওই চাকরি পাওয়ার প্রসঙ্গটা নিয়ে আসলে কথা। ওই কিছু লোকের চাকরি পাওয়া, এই চাকরি প্রার্থীদের চাকরি পাওয়া, এটাই আসল ব্যাপার। সে আসল ব্যাপারটারই গোড়াটা তো ওখানে রয়েছে। ওইখানে চাকরিটা পাওয়া যায়নি বলেই তো এদের চাকরিটার দরকার পড়েছে, নয়তো ওরা ওখানেই তো নিজেরা ঢুকে যেতেন, যদি ওই তাদের চাকরিগুলো কেউ চুরি করে ওই নিলামে তুলে বিক্রি না করে দিতেন। দেখুন আসলে গোটা বিষয়টার মধ্যে দেখছেন তো বেশ বল চালাচালি এবং সূক্ষ্ম বেশ কিছু ভাঁজ আছে, মেসির মতো। কোথা দিয়ে কোন পা দেখাবেন, কোন পায়ে বল নিয়ে চলে যাবেন কিছু বোঝা যায় না। নেতারা এরকমই হয়। কিন্তু মুশকিল হচ্ছে আলটিমেটলি ওই মেসি খেলতে নামলে বিভিন্ন ভাঁজ ঠাঁজ দিয়ে গোল দেন, আর নেতারা বিভিন্ন ভাঁজ ঠাঁজ দিয়ে আশ্বাস দেন। দুটোর মধ্যেই একটা পজিটিভ ব্যাপার আছে। কিন্তু যাই বলুন, দেখলেন না তো, এত কিছু সত্ত্বেও বলার নেই কিছু, আশ্বাস ছাড়া কিছু দেওয়ার নেই, তিনি বুঝেছেন। তবুও দেখা করবেন বলে ঠিক করে ফেলেছেন ব্রাত্য বসু। আচ্ছা, এই ব্রাত্য বসু এমনিতে কঠোর মানসিকতার, বিভিন্ন ক্ষেত্রে তিনি তো বলেন, বুঝিয়েও দেন যে তার দেখা না করলেও চলতো, দেখা করার খুব একটা আগ্রহ ছিল না। তো কুণাল ঘোষ বলেছিলেন সতীর্থ, সেই জন্যই রাজি টাজি হয়েছেন নাকি। এই দেখা করার ক্ষেত্রে তিনি কারোর কাছ থেকে ইন্সপায়ার্ড হলেন। গতকালই তো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে ওই SLSTর চাকরি প্রার্থীদের একাংশ গেছিলেন।
এবার কেন গেছিলেন, কারা গেছিলেন, কারা পাঠিয়েছিলেন, কোন সংগঠনের হয়ে গেছিলেন, সেই সংগঠনের কোনো বিশেষ উদ্দেশ্য আছে কিনা, বা যে ব্যানার নিয়ে গেছিলেন তাতে বিশেষ কিছু রাজনৈতিক নেতার সঙ্গে কেন বিচারপতির ছবি দেওয়া, এই বিষয়গুলো ছিল বা এগুলো আলোচনা হতে পারত, কিন্তু সেগুলো আমরা নয় ভুলে যাচ্ছি। কিন্তু বিচারপতি তাদের সাথে দেখা করেছিলেন। ওই রকম পরিস্থিতিতে নর্মালি বিচারপতিরা তাদের বাড়ির সামনে কেউ এসে এরকম ভিড় করে এসছেন, নর্মালি বিচারপতিরা দেখা টাকা করেন না, কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি নেমে এসে দেখা করেছেন, কথা বলেছেন যে এদের মধ্যে অনেকে হয়তো তার একটা সংশয় আছে সবাই প্যানেলভুক্ত কিনা, তা সত্ত্বেও তিনি দেখা করেছেন, কারণ ইন জেনারেল চাকরি প্রার্থীদের সম্পর্কে সাধারণ মানুষ তো তাদের চাকরিটা দরকার, এটা তিনি বোঝেন, অনুধাবন করেন, তাদের সম্পর্কে তার সহানুভূতি আছে। এখান থেকে কি ব্রাত্য বসুও মানে যাতে কোথাও গিয়ে এই তুলনাটা না চলে আসে যে ওই বিচারপতি তার এজলাসে মামলা নেই, তারকে হয়তো বিভিন্ন কিছু মিন করার জন্য বা তিনি কারোর ঘনিষ্ঠ এটা প্রমাণ করার জন্য বিশেষ ছবি দিয়ে ব্যানার নিয়ে যারা এসেছিলেন তাদের সঙ্গে দেখা করলেন, অথচ তিনি দেখা করলেন না, এরকম যাতে কেউ বলতে না পারে সেই জন্যই কি দেখা করে ফেলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন কুণাল এই ব্রাত্য বসু। হবে হয়তো মানে নেতারা সব কিছু কিন্তু পরিবেশ পরিস্থিতি বিচার করে সিদ্ধান্ত নেন, না ভেবে চিনতে তারা কিচ্ছু করেন না। এই যে চাকরি প্রার্থীরা তারা তো বিচারপতির সঙ্গে কথা বলার পর সোজা গেছিলেন কুণাল ঘোষের সঙ্গে দেখা করতে। সব দেখে শুনে মনে হচ্ছে গোটা বিষয়টার একটা রাজনীতিকরণ হয়ে যাচ্ছে, জানেন তো। আইন আদালত আইনের ধারা সম্পর্কে এতদিন মোটামুটি ওই চাকরি প্রার্থীরা এতটা ঘেঁটে ফেলেছেন। আমি এদের সাথে কথা বলেছি, দেখেছি এরা আমাদের থেকে আপনার আমার সাধারণত এই বিভিন্ন ধারা আদালতের কোথায় কোন এজলাস এই সমস্ত সম্পর্কে আমাদের ক্লিয়ার কাট কোনো আইডিয়া নেই। আমরা অনেকেই হয়তো কোনো দিন ওই হাইকোর্ট বা বিভিন্ন কোর্টের আদালতের চৌহদ্দি পার হয়নি, আমরা জানি না ভেতরটা কীরকম দেখতে। এরা এই সমস্ত ব্যাপারে একদম অভ্যস্ত হয়ে গেছেন, কোন মামলা কবে কোথায় উঠবে, কে বিচার প্রার্থী কে বিচারক, সেখানে কে আইনজীবী, কোন ধারায় ব্যাপারটা হবে গড় করে বলে দেন। এতটা সব কিছু বলে দিতে পারেন, এতটা ওয়াকিবহাল, তারা তো হঠাৎ করে এরকম একজন বিচারপতির কাছে চলে যাবেন না। তারা তো জানেন যে ওর কোর্টে মামলা নেই, তারা তো জানেন সরাসরি এরকম জাস্টিস গাঙ্গুলির মতো কারুর কাছে গেলে তিনি কোনো আইনের বাইরে কোনো কথা বলবেন না, দেখা করবেন নাই হয়তো এটাই স্বাভাবিক, দেখা করলেও তিনি যে একটি বাড়তি শব্দ বলবেন না সেটাই তো স্বাভাবিক, যেটা এমন কিছু বলবেন না যেটা নিয়ে আদালতে তারা আবার পেশ করতে পারেন। জাস্টিস গাঙ্গুলি তো সোজা তার বাড়ির দরজা থেকে কোর্টের দরজায় দেখিয়ে দিয়েছেন। এটা জানার পরেও ওখানে গেলেন কেন? চাকরি প্রার্থীরা কি অন্য কিছু আশা করেছিলেন? আচ্ছা, বিচারপতির সঙ্গে কথা বলার পর আমরা ধরে নিলাম যে বিচারপতির সঙ্গে কথা বলাই উদ্দেশ্য ছিল, গাইডেন্স চেয়েছিলেন তারা, তাদের ঠিক ভাবছেন না ভুল ভাবছেন সেটা একবার যাচাই করে নিতে চেয়েছেন। তো বিচারপতি তো পরিষ্কার করে বলেই দিয়েছেন যে তাদের আদালতে যাওয়া উচিত, আদালতে গিয়ে বক্তব্য বলা উচিত, সেইখানে যদি বক্তব্যের কোনো সারবর্তা থাকে, যদি সত্যিই তাদের চাকরি প্রাপ্য হয়ে থাকে আইনানুগভাবে চাকরি পাবেন, আর যদি তাদের ওইখানে বিচার ব্যবস্থা যদি মনে করে যে তাদের চাকরি পাওয়ার কথা না, তাহলে তারা পাবেন না। এটাই তো সিম্পল বিষয়। আর গোটা ব্যাপারটা ওখানে গিয়েই করতে হবে। তারা যদি 200 বছর ধরে আন্দোলন করেন তাও পাবেন না যদি না ওইখানে গিয়ে আদালতে গিয়ে নিজেদের বক্তব্যটা তারা প্রমাণ করতে পারেন। এটা তো ক্লিয়ার কাট একটা গাইডেন্স হয়ে গেল। এর ওপরে তো একজন বিচারপতি গাইডেন্স দিয়ে দিচ্ছেন, এর ওপরে তো কিছু হয় না। তাহলে বিচারপতির সঙ্গে কথা বলার পর তারা কিসের আশা নিয়ে ওই কুণাল ঘোষের কাছে গেছিলেন? চাকরি প্রার্থীদের কি মনে হচ্ছে যে সরকারকে উদ্যোগী করতে কুণাল ঘোষই পারফেক্ট লোক? তারা কি জানেন ওই যে মাঝখানে সুপার নিউমেরারির ব্যাপারটা, সেখানটায় কেন আদালতে গেছে, কেন এই সরকারেরই তৈরি করা বাড়তি সিটগুলো নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে? তার কারণ আদালতেরই তো আপত্তি রয়েছে, সেই নিয়ে তো আবার ওখানে মামলাও হয়েছে। এখানে হাইকোর্টে আপত্তি ছিল, তো সেখানে এইগুলোকে মানা হয়নি এই সুপার নিউমেরারি, সেই জন্যই তো ব্যাপারটা সুপ্রিম কোর্টে গেছে। এই সবটা জানেন তারা, তারপরেও যদি তারা ভরসা করেন তাহলে তার দুটো বিষয় হতে পারে, জানেন তো। এক, তারা খড়কুটোর মতো হাতের কাছে যাই পাচ্ছেন আঁকড়ে ধরছেন, আর নয়তো তারা অন্য কারোর দ্বারা পরিচালিত হচ্ছেন। কিন্তু যাই হোক, এটার মধ্যে
ঢুকছি না। কখন কার কি মানে আফটার অল এরা কিন্তু সাধারণ মানুষ। সাধারণ মানুষ হলে কেউ না কেউ যে তাদের অনুপ্রাণিত করবেন, পরিচালিত করবেন, সেটাই তো স্বাভাবিক। সমাধান যে কোনো হচ্ছে না সেটা তো সবাই চোখের সামনে দেখতে পাচ্ছি। এই বিচারপতির সঙ্গে তবু চাকরি প্রার্থীরা দেখা করেছিলেন, কথা হয়েছিল, মানে দেখা করতে পেরেছেন আর কি, কিন্তু কুণাল ঘোষের সঙ্গে তো দেখাটুকু পর্যন্ত হয়নি। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কাছে চাকরি প্রার্থীদের যাওয়া, এর পেছনে এই পশ্চিমবঙ্গের সরকারের প্রতি অনাস্থা, সেটা প্রমাণিত হচ্ছে। ওরা শেষমেশ মুখ্যমন্ত্রীর কথার উপরে ভরসা করেছেন, ঠকেছেন। ভাইপোর কথায় ভরসা করেছেন, ঠকেছেন। তার আগে মুখ্যমন্ত্রীর প্রতিনিধি মুকুল রায় ভরসা করেছেন, ঠকেছেন। পার্থ চ্যাটার্জি কিংবা ব্রাত্য বসু ভরসা করেছেন, ঠকেছেন। কালকে বিচারপতি কিন্তু চাকরি প্রার্থী চলে গেলেন বাড়িতে, এটাকে নিয়ে কি বলবেন? এটা আমার কিছু বলার নেই। দেখুন, সংসদ আর বিচার ব্যবস্থাকে গণতন্ত্রের 1 আর 2 নম্বর স্তম্ভ ধরা হয়। আইনের চোখ বাঁধা, হাতে দাঁড়িপাল্লা, মানে আইন সবাইকে সমান চোখে দেখে। তা সত্ত্বেও আইনের দাঁড়িপাল্লায় পুলিশের গুরুত্ব সেটা কি ক্রমশ কমছে? দেখুন, কথাটা বলার সঙ্গে সঙ্গে আপনারা কীরকম মুচকি হাসছেন আমি বুঝতে পারছি, কিন্তু কেন হাসছেন বলুন তো? এ তো কমন প্রশ্ন, নাকি এত কমন প্রশ্ন আপনারা আশা করেননি, তাই তো? তাহলে শুনুন, আপনাদের ধ্যান ধারণা কিন্তু একদম বদলে যাওয়া উচিত। বদলে দিতে পারে এরকম দুটো ঘটনার কথাই এখন বলবো। ভালো করে শুনুন, দেখবেন হাসার আর অবকাশ পাবেন না। প্রথম ঘটনাটা কলকাতার 93 নম্বর ওয়ার্ড, মানে যোধপুর পার্ক এলাকায় এখানে ঘটনাটা ঘটেছে। ওখানে কেক বিতরণের একটা অনুষ্ঠান করার ইচ্ছে ছিল তৃণমূল কাউন্সিলরের, এবং যে সে অনুষ্ঠান না, অনুষ্ঠানে নাকি থাকার কথা ছিল মেয়র ফিরহাদ হাকিমের, কিন্তু কারা বা কেন এটা হলো না বলুন তো? পুলিশ অনুমতি দিল না, অনুমতি দিচ্ছিল না আর কি। আর পুলিশ আজকাল অনুমতি না দিলে যা হয় আর কি, দেখুন এটা তো হাতে লাগার মতোই ব্যাপার। একটা তৃণমূল কাউন্সিলর, শাসক দলের কাউন্সিলর, তিনি অনুষ্ঠান করতে চেয়েছেন, আর তাদের দলের সরকারের অধীনে থাকা পুলিশ অনুমতি দিচ্ছে না। এই এতটা ঔদ্ধত্য, এটা সহ্য হয় নাকি? তাই জন্যই বোধহয় তিনি সরাসরি ওই কোর্টে চলে গেছিলেন। এবার ভেবে দেখুন, পুলিশের ওপর এরপরও তাহলে ভরসা করবেন না যে তারা এই রকমভাবে শাসক দলের কোনো কাউন্সিলরকেও অনুমতি চাইতে এলে ফিরিয়ে দিতে পারেন? যাই হোক, ওই অ্যাজ ইউজুয়াল হাইকোর্টে, ওই বললাম বাঙালি এখন হাইকোর্ট চিনে গেছে সব মামলা, আর বিশেষ করে ইদানিংকালে তো ওই অনুমতি পাওয়ার ব্যাপারটা, সে বিভিন্ন অনুষ্ঠান বা মিটিং যাই হোক না কেন, সেটা তো হাইকোর্টেই ফয়সলা হয়। এবারও হয়েছে, রাজ্যের আইনজীবী বলেছেন ওখানে যে পরিষ্কার বলে দিয়েছেন, রাস্তা আটকে অনুষ্ঠানের অনুমতি চাওয়া হয়েছিল, পুলিশ সেই জন্য অনুমতি দেয়নি। তা মানে গোটা ব্যাপারটা মানে পুরো পর্যায়ক্রমে ভেবে দেখুন, তৃণমূল কাউন্সিলর, তার আবেদন, তারই দলের সরকার, তারই আইনজীবী, তারাই বিরোধিতা করছেন, অনুমতি দিচ্ছে না তাদেরই পুলিশ, সব কীরকম উলট পুলটের মতো লাগছে না? এই জন্যই বোধহয় সব শুনে হাইকোর্টের প্রধান বিচারপতির পর্যবেক্ষণ হচ্ছে যে কেক বিলি করতে হলে পিছিয়ে পড়া এলাকায় গিয়ে যেন অনুষ্ঠান করেন এই কাউন্সিলর। পিছিয়ে পড়া এলাকা মানে হয়তো বস্তির কথা বলেছে আদালত, বস্তিটা উচ্চারণ করলাম না, তার কারণ আবার মুখ্যমন্ত্রী তো আবার বস্তিকে উত্তরণ নামে ডাকতে বলেছেন, ফলে বস্তি বলবো না উত্তরণ, এই কনফিউশনে ওই পিছিয়ে পড়া এলাকা বললাম। বিবেচনা যারা আইন বিশেষজ্ঞ তারাই ভালো করতে পারবে, তবে রাজ্য সরকারও চাইনি, এটা বোঝা গেল, কোর্টও না বলেছে। যেখানে সেখানে মুখ্যমন্ত্রী মিছিল করেন, মিটিং করেন, অবরোধ করেন, 144 ধারা ভেঙে ভাইপো 2 দিন ধরে বসে থাকে, আর ববিদা তোমাকে একটা কেক বিতরণ করতে দিল না, এরপরে বলবে তৃণমূল মাইকি জয়। যাই বলুন, এই কটাক্ষ যতই করুন, বিজেপির কাউন্সিলর সজল ঘোষ মেয়রকে কটাক্ষ করে দিলেন চান্স পেয়ে, মনে করে দিলেন যে আপনাদের দলের কাউন্সিলরের একটা অনুষ্ঠানে আপনাদেরই সরকারের পুলিশ সে অনুমতি দিল না। কতটা কটাক্ষ, কতটা ভেতরে ভেতরে জ্বলন, যে পুলিশকে বেশ একপেশেভাবে যেরকম আক্রমণ করা যাচ্ছিল, এটা তো এরপরে তারা করা যাবে না। পুলিশ তো তাদের জন্য অন্য একটা পরিচয় খাড়া করে দিচ্ছেন। এইটা বোধহয় ভেতরে ভেতরে, ওই বললাম না, রাজনীতিকদের না সোজা সাপটা ভালো জিনিস কোনো কিছু ভালো লাগে না, তারা সব কিছুতেই একটু বেঁকাভাবে দেখতে চান।
এটা ভুলে যাচ্ছেন যে সরকারের পুলিশ এই অনুমতিটা দেয়নি, এই ফিরহাদ হাকিম তো সেই সরকারের মন্ত্রীও বটেন, ফলে তিনি গর্বিত হতেই পারতেন। এবার একজনের ভালো রাজনীতিক আরেকজন তিনি কী করে সহ্য করবেন, তাই জন্যই বোধ হয় ওই সজল ঘোষ খানিকটা বেঁকাভাবে তাকে ওইখানে কটাক্ষ করে ছাড়লেন আর কি, খোঁচা আর কি, সোজা কথায় খোঁচা, যে মনে করিয়ে দিলেন যে আপনি কিন্তু পুরো আনন্দে থাকতে পারবেন না, আপনার একটু কোথাও দুঃখ টুক্ষ পাওয়া উচিত। এই ব্যাপারটা কিন্তু মাঝে মধ্যে মনে হয় জানেন তো, আমরা এতটাও করি না, খানিকটা করি আমরাও, এতটাও করি না, এটা নেতারাই একটু বেশি করেন। আরেকটা আপনাদের একটা এগিয়ে থাকা এলাকার কথা বলবো। সাম্প্রতিক দিকে এই বাংলায় খুন জখম গুলি বোমায় এগিয়ে থাকা এলাকা সেটা তো জগদ্দল। মাস কয়েক আগেই জগদ্দলে ভিকি যাদব বলে এক যুবক খুন হয়েছিলেন। ভিকিও দাগিয়া অপরাধী, তার সেই রকমই পরিচিতি ছিল আর কি, তার বিরুদ্ধে খুন টুনের অভিযোগ ছিল। তো সেই ভিকিকে খুনের জড়িত থাকার অভিযোগে পুলিশ কাকে গ্রেফতার করেছে জানেন? বারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের ভাইপো সঞ্জিত সিংকে। বিজেপির টিকিটে যতই ভোটে জিতুন, অর্জুন তো এখন তৃণমূলের। এবার এই যে দিল্লিতে গিয়ে সংসদীয় দলের সঙ্গে বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানেও তো তৃণমূল নেত্রীর ঠিক পাশেই বসেছিলেন অর্জুন, তার ভাইপোকে তাহলে গ্রেফতার করে ফেললো পুলিশ। এরপরেও কি আপনাদের মনে হবে না যে পুলিশ চাইলে সব পারে? অথবা কেউ আবার এটা ভেবে আহ্লাদিত হতে পারে জানেন তো যে পুলিশ কি তাহলে নিজের মতো করে পুলিশি পরিচয়টা প্রকাশ করতে শুরু করেছে, মানে ঠিক যেরকম হওয়া উচিত আর কি। সব কিছুই আর কি ওই বললাম না, আমরা সাধারণ মানুষের দৃষ্টিতে দেখি তো, একদম কাছে এলে তারপর দেখতে পাই। দূর থেকে যে জিনিসটা দেখার চেষ্টা করি সেটা সবসময় ঠিক দেখি কি না সেটা কাছে এলে বুঝতে পারবো। তা দুটো ঘটনা বললাম, দুটো ঘটনা ওই আশার আলো আর কি, সেটা আশার সরণি হয়ে কোনো স্বপ্নের দুনিয়ায় আমাদের নিয়ে যাবে কিনা সেটার জন্য এখনও অপেক্ষা করতে হবে। আজ হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আবার বলেছেন, ভাবুন, এর মধ্যেই বলেছেন যে রাজ্যে এবার সিবিআইয়ের থানার প্রয়োজন রয়েছে। এই দুটো ঘটনার কথা নিশ্চয়ই তিনি জানতেন না তখনও, জানলে নিশ্চয়ই তার আলাদা করে সিবিআইয়ের দরকার এটা মনে হতো না হয়তো। যে সমবায় সমিতির দুর্নীতি মামলা শুনছিলেন বিচারপতি, সেখানেই বিচারপতি গঙ্গোপাধ্যায় এই মন্তব্যটা করেছেন যে মানুষ থানার আদালতের চক্কর কেটে কেটে হয়রান হয়ে যায়, আদালতের বলার পরেও পুলিশ অভিযোগ নেয় না, তাই রাজ্যে 3-4টে সিবিআই থানা গড়ার দরকার আছে। এবার এই সিবিআই থানার বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার করে দিয়ে, ঠিক যেরকম করে মানে এই পুলিশ সম্পর্কে বিচারপতির যে অনাস্থা সেটা পরিষ্কার হয়ে গেছে, সেরকমই সিবিআই থানার বিষয়টা একটু পরিষ্কার হয়ে যাওয়া দরকার আপনার আমার কাছে। আমরা তো আবার এই সমস্ত ব্যাপারগুলো খুব বেশি বুঝি না। দেখুন, আলাদা করে সিবিআই থানা বলে কিছু হয় না। এই ধরুন সল্টলেকের সিজিও কমপ্লেক্স বা কলকাতার নিজাম প্যালেস, যেখানে যেখানে ওই সিবিআইয়ের অফিস টফিস আছে সেগুলোকেই আপনারা সিবিআই থানা বলে ধরতে পারেন। পুলিশ অ্যাক্ট অনুযায়ী সিবিআইয়ের কিন্তু ক্ষমতা আছে এফআইআর দায়ের করার, অন্য কোনো কেন্দ্রীয় এজেন্সির তুলনায় এটা সিবিআইয়ের অ্যাডভান্টেজ। ঠিক যেরকম ইডির ক্ষমতা রয়েছে আর্থিক মামলা ঠামলা মনে করলে ওই সোজা গিয়ে কাউকে স্ট্রেট অ্যারেস্ট করে নিতে পারে। সবারই কিছু না কিছু অ্যাডভান্টেজ থাকে, পুলিশেরও আছে অনেক কিছু অ্যাডভান্টেজ, কিন্তু কে সেই অ্যাডভান্টেজ কাজে লাগাচ্ছে, কেন লাগাচ্ছে, আর আদৌ সময়ে লাগাচ্ছে কি না, এইগুলো নিয়েই তো যাবতীয় গোলমাল। তা সত্ত্বেও বিচারপতি সিবিআই থানার কথা বোঝাতে চাইছেন যে এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে সিবিআই ছাড়া গতি নেই। সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের তদন্তকারী সংস্থা সিআইডি তারা একটা ঘটনার তদন্ত করছে। সুপ্রিম কোর্টের নির্দেশেই বিচারপতি অমৃতা সিনহার স্বামী আইনজীবী প্রতাপচন্দ্র দেকে একাধিকবার তারা জিজ্ঞাসাবাদও করেছে।
এখানেই ঠিক এখানেই ফের একটা বিতর্ক আছে বলে শুনছি আমরা। যে অভিযোগ রাজ্যের বিরোধী দলগুলো করে অনেকটা সেরকমই একটা অভিযোগ ওই আইনজীবী প্রতাপচন্দ্র দে করেছেন। সিআইডি নাকি তাকে মানসিক নিগ্রহ করছেন জেরার নামে। শুধু এখানেই শেষ নয়, এর পরের যেটা বলেছেন সেটা আরও ইন্টারেস্টিং। রাজ্য তদন্তকারী সংস্থার বিরুদ্ধে তার অভিযোগ তার স্ত্রী মানে মাননীয় বিচারপতি অমৃতা সিনহার বিরুদ্ধে মিথ্যে বয়ান লেখার জন্য তাকে নাকি চাপ দেওয়া হয়েছে। গুরুতর অভিযোগ কিন্তু এটা, বিচারপতির বিরুদ্ধে বয়ান লেখানোর অভিযোগ। মুশকিল। অভিযোগ জানিয়ে পাঁচটি অতি গুরুত্বপূর্ণ পদাধিকারীকে চিঠি পর্যন্ত দিয়েছেন এই আইনজীবী প্রতাপচন্দ্র। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেশের আইনমন্ত্রী অর্জুন মেঘওয়াল, বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী, এদের সবাইকে বিচারপতির স্বামী চিঠি লিখেছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও এই ব্যাপারটা নিয়ে যথারীতি সরব হয়ে গেছেন। বিচারপতি সিনহার স্বামীর সঙ্গে কি হয়েছে, কেন হয়েছে, এগুলো যে কতটা অন্যায় হয়েছে, এই সমস্ত ব্যাপার যথারীতি তিনি এগুলোকে নিজের করে নিয়েছেন, নিজের ইস্যু করে নিয়েছেন। এই বিষয়গুলো যখনই রাজনৈতিক হয়ে যায় না, তখনই কিন্তু সাধারণ মানুষ লিঙ্ক খুঁজতে শুরু করে, কে কার লোক সেটা একটা ধারণা করতে শুরু করে। ফলে লাভের থেকে ক্ষতির সম্ভাবনা বেশি থাকে। শুভেন্দুর জায়গায় শুভেন্দু অবশ্য ঠিক আছেন, তার তো ওয়ান পয়েন্ট এজেন্ডা হচ্ছে সরকারের ভুলটা ত্রুটিগুলো এগুলো সব খুঁজে বার করা। কিন্তু এই একজন বিচারপতির কাছে এই গোটা বিষয়গুলো যদি খানিকটা রাজনৈতিক হয়ে যায়, তখন সেটা কতটা চাপের হয়। বিচারপতির ওপর কোনোভাবে চাপ তৈরি করাটাই কি মানে এই ধরনের কোনো অভিযোগ ওঠার যদি কোনো সূত্রপাত হয়, তাহলে যথারীতি সেটা নিয়ে রাজনৈতিক তরজা তৈরি হয়ে যাবে। তাহলে আর কিছু হোক না হোক, সেই বিষয়টা প্রমাণিত হোক চাই না হোক, আসল কাজটা হয়ে যাবে মানে কোথাও গিয়ে বিচারপতির ওপর একটা রাজনৈতিক চাপ তৈরি হয়ে যাবে। এটাই কি কারো রাজনৈতিক এজেন্ডা? সব ফলস। আমি এই রাজ্যের প্রধান বিচারপতিকে বলছি, তিনি দয়া করে জাজেদের বাঁচান। জুডিশিয়ারি যদি খতম হয়ে যায়, মানুষ যাবে কোথায়? আমি সোমবার দিনই মাননীয় প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্ট তার অফিসে তথ্য, ডাটা, ছবি দিয়ে বিচারপতিদের এবং তার পরিবারকে রক্ষা করার জন্য অনুরোধ এবং আবেদন নিয়ে পত্র লিখব কলকাতা হাইকোর্টের মহামান্য সম্মানীয় প্রধান বিচারপতি। আমি মহামান্য আইন ব্যবস্থা, প্রধান বিচারপতি এবং বিচারপতিদের এত দুর্বল মনে করি না যে তার জন্য শুভেন্দুর মতো সিবিআই এর এফআইআর নেমড একটা চোর চিটিংবাজের চিঠি লাগবে। যে কোনো ব্যক্তি যদি তার স্ত্রীর চেয়ার মিসইউজ করে থাকেন, কোনো প্রভাব খাটিয়ে থাকেন, তাহলে তিনি তো আইনের ঊর্ধ্বে যেতে পারেন না। সাধারণ মানুষ ছেড়ে দিন, প্রতিবাদী ছেড়ে দিন, তারা তো আক্রান্ত হচ্ছেন বটেই। এমনকি বিচারপতিও যদি বিচারের কোনো নির্দেশ দেন যেটা তৃণমূলের পছন্দ না, তাহলে সেই বিচারপতির বিরুদ্ধেও পর্যন্ত নানাবিধ অত্যাচার আক্রমণ পর্যন্ত চলছে। দিল্লি যেমন সিবিআই লাগায় রাজনৈতিক কারণে, রাজনৈতিক উদ্দেশ্যে, রাজ্য সরকার তেমন সিআইডি লাগায় খুব ঘৃণ্য রাজনৈতিক উদ্দেশ্যে। দেখুন, পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তা বা চাপ দেওয়ার অভিযোগ এটা তো নতুন কিছু নয়। বিরোধী রাজনৈতিক দলগুলো তো হামেশাই এরকম অভিযোগ তোলে রাজ্য পুলিশের বিরুদ্ধে। আবার একইভাবে কেন্দ্রের এজেন্সি যখন দুর্নীতির অভিযোগে শাসক দলের নেতানেত্রীদের পাকড়াও করে, দিনের পর দিন হেফাজতে রেখে জেরা করে, তদন্ত করে, তখন তো ঠিক একইভাবে ওই এজেন্সিগুলোর বিরুদ্ধেও অতি সক্রিয়তা বা রাজনৈতিক উদ্দেশ্য পূরণের অভিযোগ তোলে শাসক। মানে আমরা মাঝখান থেকে বসে ওই গ্যালারিতে বসে থাকি, তো আমরা সবটা দেখি, শুনি, আর ভালো করে ভেতরে গিয়ে মাঝে মধ্যে বোঝার চেষ্টা করি। কিন্তু আসল কথা হলো রাজনীতিকরণ। এই একটা জিনিসই যেন সব কিছু কীরকম যেন আমাদের গুলিয়ে দেয়, জানেন তো। কয়েকদিন আগে ঝাড়খণ্ডের ওই কংগ্রেস সাংসদ ধীরজ সাহুর বাড়িতে আয়কর দপ্তর হানা দিয়েছিল। 351 কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়। দেখ, মনে আছে তো নিশ্চয়ই, আলমারি ভর্তি ক্যাশ টাকা। এরকম কত বড় আলমারি হলে এরকম এত কোটি টাকা, আমরা একটা মোটামুটি আন্দাজ পেয়ে গেছিলাম যে কত বড় আলমারিতে কত টাকা থাকতে পারে। এই ধীরজ সাহুর পরিবার দীর্ঘদিন ধরে কংগ্রেস ঘনিষ্ঠ। তিনি তো রাজ্যসভার সাংসদ কংগ্রেসের, একসময় কংগ্রেসের তহবিল বিভিন্নভাবে শক্তিশালী করেছেন বলেও তো শোনা গেছিল সে সময়। দেখুন, কাকতালীয় বলতে পারেন, সাহুর বাড়িতে আয়কর দফতরের হানার পরেই কিন্তু কংগ্রেস ক্রাউড ফান্ডিংয়ের জন্য আবেদন করেছে।
এই জায়গাটা অবশ্য আমরা বুঝিনি পুরোটা। এই লিঙ্কটা সেটা বিজেপির অমিত মালব্য টুইট করে আমাদের বুঝিয়ে দিয়েছে যে ওই টাকাগুলো ধরা পড়েছে বলেই কি কংগ্রেসকে এরকম পথে হাঁটতে হচ্ছে। এরা সব রাজনৈতিক নেতারা আমাদের ঠিক সময় ঠিক জায়গাটা দেখিয়ে দেন আর কি, আমরা ইঙ্গিত পেয়ে যাই, সত্যি মিথ্যে জানি না, কিন্তু তারা খুব সুন্দরভাবে লিঙ্ক করে দিতে পারেন। এখন মুশকিল হচ্ছে এই পথে কি এখন তৃণমূলও হাঁটতে পারে, এই প্রশ্নটাও তো তাহলে মানে জাস্ট মনের মধ্যে আসতেই পারে, কারণ বলা যায় না। আমরা ওয়েট করছি কখন কোনো রাজনৈতিক দলের নেতা, তারা অবশ্যই ইঙ্গিত টিঙ্গিত দিতে শুরু করেছেন, কারণ তৃণমূল বিধায়ক বায়রান বিশ্বাসের বাড়িতে আয়কর হানা ইতিমধ্যেই হয়ে গেছে, সেখানে 71 লক্ষ টাকা বাজেয়াপ্তও হয়েছে। এরপরই প্রশ্নটা মাথায় এলো, যদিও 71 লক্ষ টাকা মাত্র, এই বিষয়টা দেখে একটুখানি কয়টা ভরসা করতে পারছিলাম না ব্যাপারটা। কিন্তু বায়রান বিশ্বাসকে নিশ্চয়ই আপনাদের মনে আছে, কংগ্রেসের টিকিটে সাগরদিঘিতে তার জয়টা একটা নতুন ফর্মুলা দেখিয়েছিল, মানে বাংলার রাজনীতিতে সেটা একটা সাগরদিঘি ফর্মুলা বলে একটা অন্যরকম ফর্মুলা হয়ে গেছিলো, প্রতিবাদী ফর্মুলা। সেই তারপরেই আবার বায়রানকে দলবদল করিয়ে তৃণমূল আবার একটা নতুন ফর্মুলার জন্ম দিয়েছে। ওই কোনোভাবে হাত থেকে সম্মান চলে গেলে সেই সম্মানকে কিভাবে ঘাড় ধরে ফেরাতে হয়, সেই ফর্মুলা। কিন্তু একটা জায়গায় আমরা মিল পাচ্ছি, জানেন তো, কংগ্রেস সাংসদ ধীরাজ সাহুর বাড়িতে টাকা উদ্ধারের পর ওই বললাম বিজেপি বলেছিল কালো টাকা, পরে বায়রানের বাড়ির থেকেও টাকা বাজেয়াপ্ত হলো। এরপর যদি কারোর মনে হয় বিশেষ ক্ষেত্রে ওই বললাম তারপরে এই ক্রাউড ফান্ডিংয়ের ইঙ্গিতগুলো আমরা পেলাম আর কি। তাদের যদি এরকম একটা প্রশ্ন কোথাও কারোর মনে হয় যে এই টাকার সোর্স বন্ধ করাটা কি বিশেষ ক্ষেত্রে খুব জরুরি, মানে এটাই কি ইম্পর্টেন্ট হয়ে ওঠে, এই জাস্ট মনে হলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। সাগরদিঘি মডেল চুরমার, এখন বায়রান বিশ্বাসের বাড়ি আয়কর পাঠিয়ে দিয়েছে। অর্থাৎ তৃণমূলের বিরুদ্ধে দাঁড়ালে ততক্ষণ পর্যন্ত সব ঠিক আছে। আয়কর হানা দিয়েছে নিশ্চয়ই, তার আয়কর ফাঁকি দিয়েছে বলে। জনপ্রতিনিধিদের সঙ্গে তো শিল্পপতি, আরও তো জনপ্রতিনিধি আছে, কিন্তু উনি যে শিল্পপতি, ঠিক আছে, দুর্নীতি নিশ্চয় আছে, নাহলে কেন আসবে। বায়রান বিশ্বাস 60 লক্ষ, অপা 60 কোটি না 50 কোটি, অপার ভাইপো কোটি কোটি। তৃণমূলে থাকলে বা তৃণমূলে জয়েন করলে তখন এজেন্সি যাবে, তো আরও এই প্রতিহিংসা পরায়ণ আচরণ প্রমাণ হয়ে গেল, এতে এজেন্সিগুলোর বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়ে যায়। এমএলএ নাম করলে না পা খেয়ে যাবে, শরীর পবিত্র থাকবে না। আপনি যেখানে যাবেন একটা ঢিল মারুন না, ঢিল মারুন, দেখবেন তৃণমূলের লোকেদের মধ্যে ঢিল মারলে যার গায়ে পড়বে তার গায়ে দুর্গন্ধ হবে। বহু 2 নম্বরই আছে, 2 নম্বরই থাকলেই আইটি রেড হবে। নিশ্চয়ই কিছু সেই রকম রোজগারের হয়তো আছে কিছু, তা নাহলে আয়কর হানা আমার বাড়ি এলো না কেন, তার বাড়ি কেন? দেখুন, বায়রান বিরাট মাপের বিড়ি ব্যবসায়ী, অন্যান্য ব্যবসাও রয়েছে, অন্যতম ধনী বিধায়ক। শুধু বায়রান নয়, এই মাসেই আসানসোলের তৃণমূল বিধায়ক সোহরাব আলী, এই 2 তৃণমূল ঘনিষ্ঠ ব্যবসায়ী ইমতিয়াজ আহমেদ খান, মহেন্দ্র শর্মা, এদের সবার বাড়িতে কিন্তু আয়কর দফতর দীর্ঘক্ষণ তল্লাশি করেছে। বছরখানেক আগে মুর্শিদাবাদের আরেক বিড়ি ব্যবসায়ী তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বাড়িতেও আয়কর দফতর হানা দিয়েছিল। একটা বিষয় কিন্তু কমন, সবাই ব্যবসায়ী, অবশ্য ব্যবসায়ীরাই বেশি ওই আয়কর ইধার উধার করেন আর কি, নিশ্চয়ই সোজাসাপটা ব্যাপারই হবে, যে কারণে আয়কর দফতর হানা দেয়, তাই নিশ্চয়ই দিয়েছে। দেখুন, ক্লাব কেন ব্যবসায়ীদের বিভিন্ন পদে রাখে এ তো আমরা সবাই জানি, পলিটিক্যাল পার্টিও সেই কারণেই ব্যবসায়ীদের জনপ্রতিনিধি বানায় কি না তা আমরা জানি না। হ্যাঁ, নেতারা কি আমাদের সব কিছু জানান নাকি?